বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার প্রিয় ছাত্রীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে পত্রটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি। আমরা সবাই কোন মহাদেশে আছি? এশিয়া মহাদেশে। এই এশিয়া মহাদেশের একটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পূর্ব এশিয়া। তো পূর্ব এশিয়া সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিই। সেটা হচ্ছে যে পূর্ব এশিয়ার যেই অন্যতম মূল বিষয়গুলো, অর্থাৎ পূর্ব এশিয়ার যে দেশগুলো আমাদের এই পত্রের আলোচনার বিষয় হবে, সেটা হচ্ছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। অর্থাৎ চীনের বিষয় নিয়ে চীনের রাজনীতিক যে আমাদের বৈশিষ্ট্যটা আছে, চীনের যে রাজনীতিক কাঠামো, সেই কাঠামো নিয়ে আলোচনা করব। এরপরে জাপানের সংবিধান বা জাপানের যে রাজনৈতিক ব্যবস্থাপনা, এবং দক্ষিণ কোরিয়া, এই তিনটি দেশ নিয়ে মূলত এই পর্বটিকে সাজানো হয়েছে। আজকে তোমাদের সাথে আলোচনা করব চীন সম্পর্কে। আমরা জানি চীনের ঐতিহাসিক পটভূমি কি, চীনের মানে রাজনৈতিক বিকাশটা কোন বিষয় ধরে এগিয়েছে। অর্থাৎ আমরা জানি যে কোনো রাষ্ট্রই হোক না কেন, সবগুলো অর্থাৎ সারা বিশ্বব্যাপী এক সময় প্রধান অর্থনৈতিক ব্যবস্থা ছিল। অর্থাৎ আমরা অর্থনীতির যে প্রাইমারি স্টেজ হিসেবে আমরা যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিই, সেটা হচ্ছে কৃষি। অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতি প্রায় আধুনিক বিশ্ব শুরু হওয়ার আগে থেকে, সেই সুপ্রাচীন কাল থেকেই কৃষিভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করেই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবকাঠামোগুলো এগিয়েছে। অর্থাৎ চীনের ব্যাপারটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের প্রথমে সামন্ততন্ত্র নিয়ে আলোচনা করতে হবে। চীনের সামন্ততন্ত্রের ঐতিহাসিক দিক, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, চীনের সামন্ততন্ত্রের বিকাশ, সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ এই মূলত সামন্তবাদ অর্থাৎ সামন্ততন্ত্র নিয়েই হচ্ছে আমাদের প্রথম পর্বের আলোচনা। কারণ আমরা জানি একটা দেশের অর্থনৈতিক গতিধারা যেভাবে আগায়, তার রাজনীতিক গতিধারাটা কিন্তু সেই রূপ লাভ করে। অর্থাৎ আমরা রাজনীতিক অর্থনৈতিক একটা পেপার আছে, আমরা জানো রাষ্ট্রবিজ্ঞানে, সেই রাজনীতিক যে অর্থনৈতিক অর্থাৎ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে নাকি অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে আমরা দেখি যে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত, একটাকে বাদ দিয়ে আরেকটি কল্পনাই করা যায় না। আজকের চীন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র। একসময় চীনকে যেভাবে মূল্যায়ন করা হতো, অর্থাৎ চীনকে আমরা যদি খুব সুপ্রাচীন কালে দেখি, যে চীনের অর্থনৈতিক অবস্থাটা আজকের মতো ছিল না। কোন পথ ধরে, কোন ধারাবাহিকতায় আজকে চীন বিশ্বের এক প্রভাবশালী অর্থনীতিতে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ও একটা উন্নত অবস্থায় পৌঁছেছে, সেটা বিশ্লেষণ করতে গেলে আজকে আমাদের চীন সম্পর্কে জানতে হবে। চীনের অর্থনৈতিক অবস্থার প্রাচীন যে ক্ষেত্রটি সামন্ততন্ত্র, সেটা নিয়ে আলোচনা করতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো যে চীনের অর্থনৈতিক গতিধারাটা কোন ক্ষেত্র থেকে শুরু হয়ে আজকের বর্তমানে উপনীত হয়েছে। তো আমরা প্রথমে আসি চীনের পরিচিতি নিয়ে। চীনের পরিচিতি হচ্ছে, চীনের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন, স্থানীয় নাম হচ্ছে জুংঘু। নামটা বিদঘুটে শোনালেও তোমাদের কাছে, অর্থাৎ চাইনিজ ভাষাটা, চীনা ভাষাটাই তো আসলে এমন, তাই না? চীনের স্থানীয় নাম, অর্থাৎ বহির্বিশ্বে এটা চীন হিসেবে পরিচিত হলো, এর স্থানীয় নাম হচ্ছে জুংঘু। রাজধানী বেইজিং,
স্বাধীনতা লাভ করেছে 1949 সালের 1 অক্টোবর। আয়তন প্রায় 9.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ। জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে 1945 সালের 24 অক্টোবর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। জনসংখ্যা 1.3 বিলিয়ন, যা বিশ্বের সর্ববৃহৎ। সরকার পদ্ধতি সমাজতান্ত্রিক। সরকার প্রধান বর্তমানে চীনের সরকার প্রধানের নাম কি? বর্তমান সরকার প্রধানের নাম হচ্ছে সি জিনপিং। অর্থাৎ জাতীয় প্রতীক হচ্ছে মিসাম। কেন্দ্রীয় অর্থাৎ এই হচ্ছে মোটামুটি আমরা চীনের অর্থাৎ পরিচিতিটার মূল খণ্ডে আমরা আসলাম। অর্থাৎ চীনের যে প্রধান যে পরিচিতির বিষয়গুলো সেগুলো বললাম। এরপরে আমরা জানি যে চীনের জাতীয় ভাষা হচ্ছে মান্দারিন, তবে এক কথায় চীনা ভাষা। আরও কতিপয় ভাষা প্রচলিত আছে, তবে মান্দারিন বা চীনা ভাষাই হচ্ছে এর প্রধান। আর মুদ্রা ব্যবস্থাকে আমরা দেখি ইউয়ান, রেনমিনবি। ইউয়ান 1 ইউয়ান সমান 100 ফ্রেঞ্চ। শিক্ষার হার হচ্ছে 92.2%, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় তারা এগিয়ে আছে। এবং আমরা দেখি যে সেখানে ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রধান, এবং কৃষি হচ্ছে ধান প্রধান ফসল, এবং অন্যান্য কৃষিজাত দ্রব্যও রয়েছে। এরপরে শিল্প, প্রধান শিল্প হচ্ছে লৌহ, ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চীন ঔষধ, নিত্য প্রয়োজনীয় ভোগ্য উৎপাদনকারী শিল্প। অর্থাৎ চীনের শিল্পক্ষেত্রে চীন অনেক এগিয়ে আছে। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে তোমরা চাইনিজ পণ্য পাবে না। অর্থাৎ চাইনিজ পণ্য যদিও আমরা অনেক সময় খুব হালকাভাবে নিই যে চাইনিজ পণ্য, বাট বিশ্বের বেশিরভাগ অঞ্চলের মানুষ এবং বৃহত্তর জনগোষ্ঠী যেই উপাদান বা যেই প্রোডাক্টগুলো, যে পণ্যগুলো কনজিউম করতে পারে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই বিবেচনা করে চীন এগিয়েছে এবং সবার সামর্থ্যের আওতার মধ্যে থাকবে এমন পণ্য বেশি প্রচলন করে আজকে চীন অর্থনৈতিক পরাশক্তি হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে। যদিও অনেক সময় চায়না পণ্য হিসাবে অনেক আন্ডার এস্টিমেট করে থাকে বা আমরা এটাকে অবমূল্যায়ন করে থাকি, তারপরেও কিন্তু সেই বিচারে অর্থাৎ ব্যবসায়িক বুদ্ধিতে কিন্তু চীন অনেক এগিয়ে। অর্থাৎ তাদের যে ব্যবসায়িক বুদ্ধি সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষের জন্য বেশিরভাগ পণ্য, অর্থাৎ আমি দামি পণ্য, কোয়ালিটিফুল পণ্য করলাম, ওটা লঞ্চ করলাম, বাট সেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। এমন পণ্য কিন্তু অনেক সময় ব্যবসার দিক থেকে ব্যবসায়ী বিবেচনায় সেটা ফলপ্রসূ হয় না। তো যাই হোক, আমরা চীনের যে সামন্ততন্ত্রের ঐতিহাসিক দিক বা সামন্ততন্ত্র নিয়ে আমরা কিছু আলোচনা আজকে করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে চীনের যে সামন্ততন্ত্র, সেই সামন্ততন্ত্রটা কি। আমরা জানি যে কোনো অর্থনৈতিক ব্যবস্থার প্রাচীন কাল থেকেই যে কোনো অর্থ ব্যবস্থার একেবারে শুরু থেকে, অর্থাৎ আমরা দেখি প্রাচ্য পাশ্চাত্য নির্বিশেষে উভয় সমাজে এক সময় সামন্ততন্ত্র বিরাজমান ছিল। অর্থাৎ এক ভূমিভিত্তিক উৎপাদন ব্যবস্থার উপরেই নির্ভর করে একটি সামন্ততান্ত্রিক সমাজ গড়ে ওঠে। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার কাঠামোগত ভিত্তি ছিল ভূমি এবং অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষি। সামন্ত সমাজের মূল কথাই হচ্ছে ল্যান্ড ইজ দ্য ডিটারমিনেশন অফ সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ল্যান্ড ইজ অলসো বেসিস অফ এভরিথিং। সামন্ততন্ত্র যে শব্দটি, এর মূল হচ্ছে ল্যাটিন শব্দ ফিওডাম থেকে। ফিওডাম অর্থ ফিয়েট বা ক্ষুদ্র জমি। অন্য কথায় ক্ষুদ্র জমিকে অথবা শর্তাধীনে জমি দান করাকে বলা হয় ফিয়েট বা ফিউড। এই ফিউড থেকে ফিউডাল বা সামন্ত বা ফিউডাল শব্দ থেকে উৎপত্তি ঘটেছে সামন্ত বা ফিউডালিজম শব্দের। ইউরোপে মধ্যযুগে সামন্ততন্ত্রের বিস্তার ঘটলেও প্রাচীন, বিশেষ করে চীন সভ্যতায় এর যাত্রা শুরু হয় আরও আগে।
তো স্ট্যাবের মতে ফিউডালিজম মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য কমপ্লিট অর্গানাইজেশন অফ সোসাইটি থ্রু দ্য মিডিয়াম অফ ল্যান্ড টেনিউর in which from the king down to the lowest landowner all are bound together by obligation and defense. এখানে ভূমি মালিক এবং ভূমি শ্রমিকের পারস্পরিক দায়বদ্ধতার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। কাজেই বলা যায় সামন্ততন্ত্র বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে সামন্ত প্রভুরা উৎপাদনের সাথে জড়িত নয়, উৎপাদন করে কৃষকেরা অথবা উৎপাদনের সিংহভাগ যায় তাদের ভাগে অর্থাৎ ভূমি মালিকের। তবে ভূমি মালিক এবং ভূমি শ্রমিকদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ফলে আমরা দেখি দাস সমাজ এবং পুঁজিবাদী সমাজের মাঝামাঝি সামন্ততন্ত্রের অবস্থান। সামন্ততন্ত্রের মূল ভিত্তি ছিল জমি অর্থাৎ কৃষি ব্যবস্থা, কিন্তু এই জমির নিয়ন্ত্রক ছিল স্বল্প সংখ্যক লর্ড বা বৃহৎ ভূস্বামী শ্রেণী। এদের নিয়ন্ত্রণে ছিল গোটা অর্থনৈতিক ব্যবস্থা। মূলত এইটার একটা আমরা আলাদা নাম দিতে পারি, যেটা আমরা জমিদারি ব্যবস্থা বলে থাকি। ভূমির উপর নির্ভরশীল সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ছিল নিম্নরূপ, অর্থাৎ শ্রেণী বিভক্ত সমাজ। প্রধান দ্বন্দ্ব ছিল ভূমি মালিক তথা জমিদার শ্রেণীর সাথে ভূমি শ্রমিক তথা কৃষকদের। ভূমির মালিকানায় ছিল রাজা বা তার কাছ থেকে জমিদাররা। মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়। স্বয়ংপূর্ণ গ্রাম ব্যবস্থা ছিল, গ্রামভিত্তিক বিচার ব্যবস্থা। চার্চের প্রভাব ছিল অনেক বেশি। হস্তশিল্প ও পণ্য উৎপাদনে উন্নয়ন, উৎপাদন কৌশলের উন্নয়ন, গিল্ড প্রথা চালু, বাণিজ্যের প্রসার, অভিজাত শ্রেণী গড়ে ওঠে। শোষণ, কেন্দ্রীয় প্রশাসন ছিল না। স্থানীয় ভূমি স্বামীদের মধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত ছিল। এই সমাজের গর্ভে পুঁজিবাদের আবির্ভাব ঘটে, অর্থাৎ ভূমি বা ভূমিসত্ত্ব ব্যবস্থাকে কেন্দ্র করে যে সামন্ততন্ত্রের উদ্ভব হয়, তাতে করে দুটো শ্রেণী তৈরি হয়। একটা হচ্ছে সামন্ত প্রভু, আর একটা হচ্ছে ভূমিদাস। আমরা যেটাকে আজকে কৃষক নামে অভিহিত করি, তারাই একসময় ভূমিদাস হিসেবে পরিচিত। ভূমি অর্থাৎ ভূমিকে কেন্দ্র করে, ভূমি ব্যবস্থাপনার উপরে কেন্দ্র করে যে সামন্ততন্ত্রের উদ্ভব হয়, তাতে করে একজন কৃষক কাজ করবে, কিন্তু তার তার উৎপাদিত ফসলের বৃহৎ অংশ ভোগ করবে প্রভাবশালী ক্ষমতাধর সামন্ত প্রভুরা, যার ফলে কি করে ওঠে একটা বৈষম্যপূর্ণ এবং শোষণমূলক সমাজ ব্যবস্থা। এবং একদিকে থাকে নিম্ন শ্রেণী যারা শোষিত, আর এক দল গড়ে ওঠে অভিজাত শ্রেণী যারা মূলত শোষক শ্রেণী এবং তাদের আধিপত্য বিস্তারকারী একটা এলিট শ্রেণী বলতে পারি যে আধুনিক ভাষায়। তাহলে চীনের সামন্ততন্ত্রের যে বিকাশ, সেখানে আমরা দেখি খ্রিস্টপূর্ব 770 অব্দে জৌ রাজবংশের মাধ্যমে চীনে প্রথম সামন্ত ব্যবস্থার যাত্রা শুরু হয়। এরপর চীন বংশ, হান বংশ, সুই বংশ, এরকম বিভিন্ন বংশের শাসন দেখা দেয়। চীনের সামন্ততন্ত্র প্রায় 3000 বছর স্থায়ী ছিল। সামন্ত শাসকরা প্রথম দিকে বিচ্ছিন্নতার নীতি গ্রহণ করলেও পরবর্তীকালে বিভিন্ন জাতির সাথে মুক্ত করে দেয় পররাষ্ট্রনীতি। সামন্ততান্ত্রিক সমাজের জনগণ ছিল মূলত কৃষি নির্ভরশীল। কৃষি জমির অধিকার ছিল রাজা, জমিদার এবং সামন্ত প্রভুদের হাতে। ক্ষুদ্র শিল্প ছাড়া বৃহৎ শিল্প গড়ে ওঠে নাই। কৃষি যন্ত্রপাতির ব্যবহারও তেমন ছিল না। এ সময় সমাজের দ্বন্দ্ব ছিল কৃষকদের সাথে জমিদার বা সামন্ত প্রভুদের সাথে। অর্থাৎ আমরা দেখি চীনে মূলত একেবারেই শুরুতে, অর্থাৎ সভ্যতার শুরুতে চীনের এই আধুনিক ব্যবস্থাপনা গড়ে ওঠার প্রাক ব্যবস্থাপনায় আমরা দেখি, অর্থাৎ আধুনিক চীনের আগে যে প্রাচীন চীনকে আমরা দেখি, তার মূল অর্থাৎ তার কৃষিভিত্তিক অর্থনীতি ছিল মূল অর্থনৈতিক উৎস। অর্থনীতির উৎসই ছিল কৃষিভিত্তিক অর্থনীতি এবং সেখানে পুঁজিবাদী ব্যবস্থার মাত্রা তেমন একটা বিকশিত হতে পারে নাই। সামন্ততন্ত্রই সেখানে প্রবল ছিল এবং সেখানে বৃহৎ কোনো শিল্প গড়ে ওঠে নাই। ফলে 1949 সালে বিপ্লবের সময়ও পুঁজিবাদের পূর্ণ বিকাশের অভাবে সরাসরি সমাজতান্ত্রিক বিপ্লব না হয়ে নয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়।
অর্থাৎ এ সময় পর্যন্ত চীনা সমাজ আধা সামন্ততান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ হিসেবে বিবেচিত হয়। 1949 সালে বিপ্লবের মাধ্যমে প্রথমে পুঁজিবাদকে বিকাশের সুযোগ ও সাথে সাথে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি চীনা ব্যবস্থার অর্থাৎ চীনের যে রাজনৈতিক ব্যবস্থাপনা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।